নমস্কার, আকাশবাণী কলকাতা খবর দর্শক জানাবো আজকের বিশেষ বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতে হেডলাইন্স। আজ কবিগুরুর প্রয়াণ দিবস। পুরুলিয়ায় বাজ পড়ে মৃত্যু মহিলার। ঢাকা কলকাতা আসা যাওয়া করছে 6টি বিমান। বিতর্কিত পোস্ট। 250 জনকে সতর্ক করল লালবাজার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলাদেশের নতুন পুলিশ মহাপরিদর্শন নিয়োগ। দলের ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থীকে নিয়ে পেনসিলভানিয়ায় প্রথম জনসভা করলেন কমলা হ্যারিস। অগ্নিগর্ভ বাংলাদেশ। ঢাকা থেকে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে নয়াদিল্লিতে ফিরলেন 205 জন। বাংলাদেশে হিন্দু মন্দিরে ভাঙচুর চালানোর বিষয়ে দায় নিল জামাত-ই-ইসলামী। আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী তথা রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পকে খুনের ছক, গ্রেপ্তার পাকিস্তানি যুবক। দেশে অশান্তি ও ভাঙচুরের ঘটনায় উদ্বিগ্ন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি নেত্রী খালেদা জিয়া। নিমতলা ঘাটে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিসৌধতে শ্রদ্ধা নিবেদন মেয়র ফিরহাদ হাকিমের। আগামী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে, জানালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় নাহিদ ইসলাম। ঈগলকে জাতীয় পাখি হিসাবে সরকারিভাবে স্বীকৃতি দিল আমেরিকার সেনেট। অলিম্পিক্সে শুটিংয়ের জোড়া পদকজয়ী মানু ভাকের ফিরলেন দেশে। বিমানবন্দরে তাকে জানানো হলো শুভেচ্ছা। আগামী 12ই আগস্ট আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী তথা রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎকার নেবেন ধনকুবের এলন মাস্ক। গ্রিন জোনে শেয়ার বাজার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস এক্সে শ্রদ্ধার্ঘ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। অগ্নিগর্ভ বাংলাদেশ। র্যাবের নতুন ডিজি হলেন একেএম শহীদুর রহমান। জাতীয় তাঁত দিবসে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মিলছে না পানীয় জল জলপাইগুড়িতে, অবরোধে স্থানীয় বাসিন্দারা দুর্ভোগ। অগ্নিগর্ভ বাংলাদেশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হলেন মাইনুল হাসান। লোহিত সাগরে ফের হুতিদের হামলা রুখে দিল আমেরিকা। জম্মুর বিভিন্ন অংশে শুরু ভারী বর্ষণ। স্বাভাবিক ছন্দে হিলি সীমান্ত মোতায়েন প্রচুর বিএসএফ জওয়ান। কর্মকর্তাদের রোষানলে পড়ে পদত্যাগ করলেন বাংলাদেশের ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান এবং পলিসি ও নীতি কমিটির উপদেষ্টা আবু ফরাহ মোহাম্মদ নাসের। রিজেন্ট পার্ক ট্রাফিক গার্ড এলাকায় স্কুটির ধাক্কায় এক পথচারীর মৃত্যু, চালক পলাতক। অগ্নিগর্ভ বাংলাদেশ। শেখ হাসিনার দল আওয়ামী লীগের 20 জন নেতার মৃতদেহ উদ্ধার। আসানসোলে ধসের আতঙ্ক। ইসিএলের কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষোভে স্থানীয় বাসিন্দারা। দিল্লির কোচিং সেন্টার কাণ্ড। দিল্লি পুলিশের থেকে তদন্তভার হাতে নিল সিবিআই। কর্ণাটকে কালী নদীর উপরে ভেঙে পড়ল 40 বছরের পুরনো সেতু, আহত একজন। প্যারিস অলিম্পিক্স স্বপ্নভঙ্গ ভিনেস ফোগাটের। ওয়ানার ভূমিধস। নবম দিনে পড়ল উদ্ধারকার্য। ভারী বর্ষণে জলমগ্ন গুয়াহাটির একাধিক এলাকা, দুর্ভোগে সাধারণ মানুষ। যোধপুর পার্কে একটি ক্যাফেতে বিস্ফোরণ, জখম একজন। প্যারিস অলিম্পিক্সে স্বপ্নভঙ্গ ভিনেস ফোগাটের এক্সে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃতীয় ওডিআই টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত শ্রীলঙ্কার বিপক্ষে ভারত। অগ্নিগর্ভ বাংলাদেশ। মালদহের মহদীপুর স্থলবন্দরে থমকে বাণিজ্য, আলোচনায় শুল্ক দপ্তর। পশ্চিম মেদিনীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা যাত্রীবাহী বাসের, আহত 5। হুগলিতে ডেঙ্গুতে মৃত্যু এক মহিলার। পাসপোর্ট হাতে পেলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি নেত্রী খালেদা জিয়া। বিশেষ যাত্রায় কাটল বাধা। নেপালের নোয়াকোটে ভেঙে পড়ল হেলিকপ্টার, হত 4। মালদহের মহদীপুর স্থলবন্দরে বাংলাদেশের সঙ্গে রপ্তানি বাণিজ্য শুরু হলো ভারতের। গড়চুমুকে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক হোটেলে কর্মীর মৃত্যু। বাংলাদেশে যেতে না পেরে পেট্রাপোল সীমান্তে দাঁড়িয়ে রয়েছে মাছ বোঝাই ট্রাক, ছড়াচ্ছে দুর্গন্ধ, ক্ষতি লক্ষ লক্ষ টাকার। ঘোজাডাঙ্গা দিয়ে ফের চালু হলো বাংলাদেশের সঙ্গে আমদানি রপ্তানি। বিস্তারিত খবরে চলে আসবো। আজ বুধবার 22শে শ্রাবণ। রাজ্য সরকার এবং বিভিন্ন সংগঠন ও সংস্থার তরফে যথাযোগ্য মর্যাদার সঙ্গে দিনটি পালন করা হবে। নিমতলা মহাশ্মশানে, যেখানে 1941 সালে কবিগুরুর শেষকৃত্য সম্পন্ন হয়েছিল, সেখানে স্মারক স্তম্ভে রাজ্য সরকারের তরফে শ্রদ্ধা নিবেদন করলেন শিল্পমন্ত্রী শশী পাঞ্জা। জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানাবেন শিক্ষামন্ত্রী ব্রত বসু। বিধানসভা ভবন, নবান্ন সহ বিভিন্ন জায়গায় কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানানো হবে। এই উপলক্ষে রাজ্য জুড়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আপনাদের সবাইকে বলা হচ্ছে, যারা নিয়মিত খবর শুনতে চান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। ফিরে আসবো পরের খবরে। পুরুলিয়ায় বাজ পড়ে মৃত্যু মহিলার। বাজ পড়ে মৃত্যু হলো এক মহিলার। ঘটনাটি ঘটে মঙ্গলবার বিকেলে পুরুলিয়ায় পাড়া থানা এলাকায় বনবেড়িয়া গ্রামে। ওই মহিলা সেই সময় মাঠে কাজ করছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই মহিলার নাম অঞ্জনা রুইদাস, বয়স 40। তিনি বনবেড়িয়া গ্রামের ওই বাসিন্দা। পাশাপাশি বাজ পড়ে আহত হয়েছেন আরও 3 জন। তাদের রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরের খবরে চলে আসবো। ঢাকা কলকাতা আসা যাওয়া করছে 6টি বিমান। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জেরে সোমবার রাত 11টা পর্যন্ত ঢাকা কলকাতা বিমান যোগাযোগ বন্ধ ছিল, কিন্তু মঙ্গলবার সকাল থেকে বিমান পরিষেবা চালু হয়। তাতে কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, এদিন রাত পর্যন্ত 6টি বিমান আসা যাওয়া করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, তাদের বিমানে আসন সংখ্যা পূর্ণ ছিল। বুধবার দিনও বিমান চলাচল করবে। বাংলাদেশ থেকে কলকাতায় পা রাখা যাত্রীদের মধ্যে ভয়, আতঙ্কের ছাপ লক্ষ্য করা গিয়েছে। মোহাম্মদ আলমগীর নামে এক যাত্রী বলেন, জরুরি চিকিৎসার জন্য কলকাতায় এসেছি, দ্রুত চিকিৎসার পর্ব মিটিয়ে ফিরে যেতে চাই। সেখানে পরিবারের সদস্যরা রয়েছেন, আমি চাই দ্রুত শান্তি ফিরে আসুক। পরের খবরে চলে আসবো। ঘাতক মেয়ে। প্রেমিকের সঙ্গে মেয়েকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেছিলেন মা, যার জেরে মায়ের গলায় ফাঁস দিয়ে খুন করল মেয়ে। নিহতের নাম রাজুলিয়া, বয়স 45। খুনের প্রমাণ লোপাট করতে মহিলার দেহ একটি পুকুরের পাড়ে ফেলে দেওয়া হয়। 29শে জুলাই এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বালান গ্রামে। এএসপি লক্ষ্মীনিবাস মিশ্র জানিয়েছেন, খুনের পরের দিন দেহটি উদ্ধার হয়। সোমবার ওই পুলিশ গ্রেপ্তার করেছে রাজুলিয়ার মেয়ে নিতু ও তার প্রেমিক অতুল আর্ককে।
খুনের ঘটনায় অপর অভিযুক্ত দাদুয়া রায় দাস এখনও ফেরার। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরের খবরে ফিরে আসবো। ঘর ছাড়া 59,000। 1 বছরেরও বেশি সময় ধরে গোষ্ঠী সংঘর্ষে অশান্ত মণিপুর। হিংসার ঘটনায় রাজ্যের 59,564 জন মানুষ ঘর ছাড়া হয়েছেন। পুড়িয়ে দেওয়া হয়েছে 11,133টি বাড়ি। সোমবার বিধানসভায় এই তথ্য দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। কংগ্রেস বিধায়ক কে রঞ্জিতের প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদের মধ্যে 2,792 জনের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির 25,000 টাকা করে জমা পড়েছে। ওয়ান ফ্যামিলি 1 লাখ প্রকল্পের অধীনে সরকার এই টাকা দিয়েছে। পরের খবরে চলে আসবো। ব্যাগ ফুটে মোদি, ফিরছে ইন্ডেকশন। করদাতাদের জন্য স্বস্তির খবর। প্রবল চাপের মুখে সম্পত্তির উপরে লং টার্ম ক্যাপিটাল গেইনে ইন্ডেকশন ফেরানোর পথে মোদী সরকার। এই জন্য অর্থ বিলে সংশোধনী আনা হবে। আজ বুধবার লোকসভায় তা পেশ করতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী 23শে জুলাইয়ের আগে কেন সম্পত্তিতে ইন্ডেক্সেশনের সুবিধা বেছে নেওয়া যাবে। দিতে হবে 20% এলটিসিজি কর, অন্যথায় করের হার 12.5% হবে। পরের খবরে চলে আসবো। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে। খাস কলকাতাতেও ভার্চুয়াল মাধ্যমে একাধিক বিদ্বেষমূলক, হিংসামূলক, উস্কানিমূলক পোস্ট শেয়ার চলছে। সেই কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিল লালবাজার। প্রোফাইল মালিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে সতর্কবার্তা দিতে শুরু করল কলকাতা পুলিশ। লালবাজার সূত্রে খবর, সোশ্যাল মিডিয়া মনিটরিং সেল ও সাইবার শাখার আধিকারিকরা সোশ্যাল মিডিয়ায় নজরদারি চালাচ্ছেন। সারাদিনে প্রায় 250টি প্রোফাইলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এই সমস্ত উস্কানিমূলক পোস্ট শেয়ার করতে নিষেধ করা হয়েছে। পুলিশ সূত্রের দাবি, মৌখিকভাবে সতর্ক করা হচ্ছে, প্রোফাইল মালিকদের যাবতীয় তথ্য লিখে রাখা হচ্ছে। পরবর্তীতে ফের উস্কানিমূলক কোনো পোস্ট করা হলে নেওয়া হতে পারে আইনানুগ ব্যবস্থা। পরের খবরে চলে আসবো। হামাস জঙ্গি গোষ্ঠীর পরবর্তী প্রধান হলেন ইয়াহিয়া সিনওয়ার। এতদিন গাজার দায়িত্বে ছিলেন তিনি। গত 31শে জুলাই ইসমাইল হানিয়ার মৃত্যুর পর হামাস জঙ্গি গোষ্ঠীর সর্বোচ্চ পদ ফাঁকা ছিল। এবার সেই ফাঁকা পদে ইয়াহিয়া সিনওয়ারকে বসিয়ে ইসরায়েলের চিন্তা আরও বাড়িয়ে দিল হামাস। গত বছরের অক্টোবর মাসের 7 তারিখ ইসরায়েলে হামলা চালানোর নেপথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ইয়াহিয়া সিনওয়ারের, এমনটাই মনে করে ইসরায়েলি সেনা। এবার তাকেই সর্বোচ্চ পদে বসিয়ে সরাসরি ইসরায়েলকেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিল হামাস জঙ্গি গোষ্ঠী। সূত্রের খবর, এতদিন গাজাতেই আত্মগোপন করেছিলেন ইয়াহিয়া সিনওয়ার। শহরের আবহাওয়ার হালচাল দেখে নেব আজকে কী রয়েছে। দক্ষিণবঙ্গের উপর নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, তবে তার থেকে সব জেলায় ভারী বৃষ্টি হবে না বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে দক্ষিণবঙ্গ থেকে শহরের সর্বত্রই বৃষ্টি কিছুটা বেড়েছে, যার ফলে কমেছে তাপমাত্রা। আজ বুধবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.8 ডিগ্রি বেশি। গতকাল মঙ্গলবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস। আজ বুধবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে 32 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। হাওয়া অফিস সূত্রে খবর, এদিন শহরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আকাশ মেঘলা থাকবে। গত 24 ঘন্টায় শহরে 6.5 মিমি বৃষ্টি হয়েছে। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। গ্রিন জোনে শেয়ার বাজার। আমেরিকার আর্থিক মন্দার আশঙ্কার জেরে বিশ্বের কয়েকটি বাজারে ধস নামছে ক্রমাগত। ভারতেও দুদিন আগে শেয়ার বাজারে ধস নামে, তবে আজ বুধবার বাজার অনেকটাই স্থিতিশীল। এদিন সকালে শেয়ার বাজার খুলতেই সেন্সেক্সে 886 পয়েন্ট উঠে যায়। এখন সেন্সেক্স দাঁড়িয়ে রয়েছে 79,274.77 পয়েন্টে। 253 পয়েন্ট উঠেছে নিফটিও। পরের খবরে চলে আসবো। এলাকায় পর্যাপ্ত পানীয় জলের অভাব, বেহাল রাস্তা। বৃষ্টিতে দুর্ভোগে স্থানীয় মানুষ থেকে পড়ুয়ারা। এরই প্রতিবাদে আজ বুধবার সকাল থেকে রাস্তা অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। জলপাইগুড়ির গোশালা মোড়ের ঘটনা। অভিযোগ, একাধিকবার পুরসভাকে সমস্যার কথা জানানো সত্ত্বেও কোনো পদক্ষেপ করেনি তারা। গোশালা মোড়ে করলা সেতুর উপর বাঁশ বেঁধে তারা রাস্তা অবরোধ করেছেন। অবরোধের জেরে আটকে পড়েছে বাস সহ বহু ছোট গাড়ি। চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা। পরের খবরে চলে যাব। অশান্ত লোহিত সাগর, হামলা চালালো হুতি বিদ্রোহী গোষ্ঠী, যদিও তা রুখে দিয়েছে আমেরিকা। ইরানের মদতপুষ্ট হুতি বিদ্রোহী গোষ্ঠী বেশ কয়েকদিন ধরেই লোহিত সাগরে হামলা চালাচ্ছে। গাজার উপর ইসরায়েলি সেনার হামলার প্রতিবাদেই এই ঘটনা ঘটাচ্ছে বলে আগেই জানিয়েছিল হুতিরা। গতকাল মঙ্গলবার লোহিত সাগরের উপর ক্রু ছাড়া একটি ঘাতক বিমানকে উড়তে দেখে মার্কিনী সেনা সঙ্গে সঙ্গেই সেটিকে ধ্বংস করা হয়। তারপরেই ইয়েমেনের দিক থেকে লোহিত সাগরে দুটি অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়। এটির পিছনেও রয়েছে হুতি বিদ্রোহী গোষ্ঠী। যদিও তৎপরতার সঙ্গে ওই দুটি ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করে আমেরিকা ক্ষতি হয়নি কোনো পণ্যবাহী জাহাজের, জানিয়েছে মার্কিন সেনা। পরের খবরে আসবো। স্বাভাবিক ছন্দে ফিরছে দক্ষিণ দিনাজপুরের হিলি চেকপোস্ট। সকাল থেকেই দুদেশে পারাপার করছেন সাধারণ মানুষ। যদিও অন্য দিনের তুলনায় যাত্রীর সংখ্যা কম, চালু হয়েছে বাণিজ্য। তবে সূত্রের খবর, এখনও পর্যন্ত শুধু কাঁচা লঙ্কা এবং পেঁয়াজের গাড়ি রপ্তানির উদ্দেশ্যে হিলি স্থল বন্দরে এসে পৌঁছেছে। হিলি সীমান্তে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার নজর রাখতে মোতায়েন করা হয়েছে প্রচুর বিএসএফ জওয়ান। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। আসানসোলে ধসের আতঙ্ক, ইসিএলের কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষোভে স্থানীয় বাসিন্দারা। আসানসোলে আবার ধস। স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে ইসিএলের কেন্দ্রীয় কার্যালয় শাকতড়িয়ার কাছে একটি জায়গায় ধস নামে। এই ঘটনার পরেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ইসিএলের কেন্দ্রীয় কার্যালয়ের মূল দরজা বন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। রাস্তা অবরোধ করেও চলছে তাদের প্রতিবাদ। পরের খবরে আসবো। প্যারিস অলিম্পিক্সে স্বপ্নভঙ্গ ভারতীয় কুস্তিগির ভিনেশ ফোগাটের। ওজন বিতর্কে ডিসকোয়ালিফাই হয়ে গিয়েছেন তিনি, যার ফলে আজ বুধবার মহিলাদের 50 কেজি বিভাগের ফাইনালে খেলতে পারবেন না ভিনেশ।
তার ওজন 100 গ্রাম বেশি হওয়ায় ছিটকে গিয়েছেন, এমনটাই জানা যাচ্ছে। গতকাল মঙ্গলবার কিউবার কুস্তিগির গুজম্যান লোপেজকে হারিয়ে মহিলাদের 50 কেজি বিভাগের ফাইনালে ওঠেন ভিনেস। আজ বুধবার ওই বিভাগের ফাইনালে খেলার কথা ছিল তার, সেই কারণেই এদিন সকালে ওজন মাপা হয় ভিনেসের। তখনই দেখা যায় 100 গ্রাম ওজন বেশি হয় তার, যার ফলে ভিনেস ডিসকোয়ালিফাই হয়ে যান। সূত্রের খবর, কোনো পদকও পাবেন না এই ভারতীয় কুস্তিগির। খবরে চলে আসবো, যোধপুর পার্কে একটি ক্যাফেতে বিস্ফোরণ, জখম এক। ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল যোধপুর পার্ক এলাকা। আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে পড়েন স্থানীয়রা। ওই এলাকার একটি ক্যাফেতেই বিস্ফোরণটি হয়, যার ফলে জখম হয়েছেন ওই ক্যাফের এক কর্মী। তার নাম চন্দ্রকুমার গুরুং। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ বুধবার বেলা 11টা নাগাদ চন্দ্রকুমার ক্যাফের বন্ধ রান্নাঘরে গ্যাস জ্বালাতে গিয়েছিলেন। আগুন জ্বালাতেই আচমকা বিস্ফোরণ হয়। স্থানীয়দের দাবি, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ক্যাফের জানলার কাঁচগুলি ভেঙে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। দগ্ধ অবস্থায় উদ্ধার করে ওই ক্যাফের কর্মী চন্দ্রকুমারকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পরের খবরে চলে আসবো, বুধবারও বাংলাদেশে রপ্তানি শুরু করা গেল না। বাংলাদেশের পানামা অর্থাৎ সোনা মসজিদ বন্দরে বিশৃঙ্খলার ফলে রপ্তানি বাণিজ্য শুরু করা যাচ্ছে না বলে শুল্ক দপ্তর সূত্রে খবর। বাংলাদেশে দ্রুত রপ্তানি চালু করার জন্য আজ বুধবার দফায় দফায় আলোচনায় বসেছে দুই দেশের সীমান্ত সুরক্ষা বাহিনী এবং শুল্ক দপ্তর। 0 পয়েন্টে চলছে ওই বৈঠক। খুব শীঘ্রই দুদেশের বাণিজ্য চালু হবে বলে এদিন আশা প্রকাশ করেছেন মালদহ জেলার মহদীপুর স্থলবন্দরের শুল্ক দপ্তরের সুপারিনটেন্ডেন্ট দেশদুলাল চ্যাটার্জি। পরের খবরে চলে যাব, পশ্চিম মেদিনীপুরে দুর্ঘটনার কবলে একটি যাত্রীবাহী বাস। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের কুলিগেড়িয়ার কাছে জাতীয় সড়কে। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে নিয়ন্ত্রণ হারিয়ে আচমকায় দাঁতনের দিক থেকে মেদিনীপুর যাওয়ার পথে একটি মালবোঝাই ট্রাককে ধাক্কা মারে বাসটি। দুর্ঘটনায় আহত হয়েছেন বাসের 5 জন যাত্রী। তাদেরকে স্থানীয় বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাসটি উদ্ধার করেছে বেলদা থানার পুলিশ। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। ডেঙ্গু আক্রান্ত হয়ে বুধবার হুগলিতে মৃত্যু হলো এক মহিলার। মৃতার নাম সন্ধ্যা দাস, বয়স 45। এদিন দুপুরে হুগলির জিরাট গ্রামীণ হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে খবর। পরের খবরে চলে আসবো, বাংলাদেশে অশান্তির জেরে 2 দিন বন্ধ থাকার পর বুধবার দুপুর থেকে ফের বাংলাদেশের সঙ্গে রপ্তানি বাণিজ্য শুরু হলো ভারতের। বাংলাদেশের পানামা অর্থাৎ সোনা মসজিদ বন্দরে বিশৃঙ্খলার জেরে সোমবার বিকেল থেকে রপ্তানি বন্ধ হয়ে যায় মালদহের মহদীপুর স্থলবন্দরে। সূত্রের খবর, বাংলাদেশে যাতে পুনরায় রপ্তানি চালু করা যায় সেজন্য বুধবার সকাল থেকেই দফায় দফায় 0 পয়েন্টে আলোচনায় বসে দুদেশের সীমান্ত সুরক্ষা বাহিনী এবং শুল্ক দপ্তর। অবশেষে 2 দিন পর ফের চালু হচ্ছে রপ্তানি বাণিজ্য। পরের খবরে চলে আসবো, গড়চমুকে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক হোটেল কর্মীর মৃত্যু। আজ বুধবার হাওড়ার গড়চমুকে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো এক হোটেল কর্মীর। তার নাম পরিচয় এখনও পর্যন্ত পাওয়া যায়নি। পরের খবরে চলে যাব, পেট্রাপোল সীমান্ত দিয়ে আমদানি রপ্তানি এখনও শুরু হয়নি, কিন্তু বসিরহাটের সীমান্ত ঘোজাডাঙ্গা দিয়ে শুরু হলো আমদানি ও রপ্তানির কাজ। জানা গিয়েছে, ভারত থেকে 110টির মতো ট্রাক ওপার বাংলায় গিয়েছে। এই ট্রাকে রয়েছে ইমারতি সামগ্রী থেকে শুরু করে কাঁচা সবজি। এদিকে আজ বুধবার বাংলাদেশ থেকে 10টি ট্রাকে তেল ও অন্যান্য সামগ্রী ভারতে আনা হয়েছে। আপনাদের সবাইকে বলা হচ্ছে, যারা নিয়মিত খবর শুনতে চান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। স্থানীয় সংবাদটি এখানেই শেষ হলো। এর পরে সংবাদটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।